ইরানের নাম করে মধ্যপ্রাচ্যের তেল এবং ট্যুরিজম ধ্বংস করার জন্য ইসরায়েল একটা পরিকল্পনা করছে। ইরান এই কাজটা করেছে। ইরান তার দম্ভ চুরমার করে দিছে। যে গালফ নিজেদেরকে সেফ মনে করতো, সে গালফের সেফটি ইরান প্রশ্নের মুখে দিয়ে দিছে। এখন কে এই গালফদের সেভ করবে? সে এক ঢিলে দুই পাখি মারছে, ইরানকে শেষ করছে এবং তার বন্ধু হিসেবে যারা পরিচিত গালফের অন্য কান্ট্রিগুলিকে সে প্যাসিভলি ধ্বংস করে দিচ্ছে। গতকালকে থেকেই মনে হচ্ছে যে এই যুদ্ধ প্রলম্বিত হবে, যুদ্ধ দীর্ঘায়িত হবে। এবং এই যুদ্ধ দীর্ঘায়িত হলে কি ধরনের ইকোনমিক ইফেক্ট বাংলাদেশে পড়তে পারে সেটা খুবই উদ্বেগের বিষয়। কারণ আমি এই এদেশের মানুষকে বাঁচতে হবে, এদেশের মানুষকে টিকে থাকতে হবে। তো এই যুদ্ধ যদি দীর্ঘমেয়াদে থেকেই যায়, যুদ্ধ তো আর শুধু ইরান আর ইসরায়েলের মধ্যে, আমেরিকার মধ্যে নেই, যুদ্ধ তো ছড়িয়ে পড়েছে। আপনি দেখেন গালফ কান্ট্রিগুলিতে অ্যাটাক হয়েছে যেখানে আমেরিকান বেজ আছে, এবং এই অ্যাটাক হওয়ার ফলে গালফ কান্ট্রিগুলির নর্মাল অ্যাক্টিভিটিস কিন্তু স্টপ হয়ে গেছে। তারা কিন্তু স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না, তারা শঙ্কিত অবস্থায় আছে। যখন এই শঙ্কিত অবস্থায় একটা নেশন থাকবে, তখন কিন্তু সে তার স্বাভাবিক কাজকর্ম করতে পারবে না। যখন তার স্বাভাবিক কাজকর্ম করতে পারবে না, তখন তোর ব্যবসা বাণিজ্য, মুভমেন্ট, ট্যুরিজম কোনো কিছুই ফাংশন করবে না। তো এইরকম একটা জায়গায় চলে গেছে। বাংলাদেশের প্রেক্ষাপট থেকে আমরা আশা করব যে ইমিডিয়েটলি এই যুদ্ধ থামবে এবং এই যুদ্ধ থেমে পৃথিবী একটা স্বাভাবিক কার্যক্রমের মধ্যে যাবে। যদি সেটা যেতে ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশ সহ সারা পৃথিবী এবং আমি বিশেষ করে বাংলাদেশের জন্যই বলবো, যাদের সাথে ইউএস এবং মিডল ইস্টের নিবিড় আর্থিক সম্পর্ক রয়েছে, তারা এফেক্টেড হবে। এবং এই সমস্যা কিভাবে বাংলাদেশ মোকাবেলা করবে, এটা এখনকার যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আছে তারা আমার মনে হয় ভীষণ উদ্বিগ্ন আছে এবং নানান ভাবে সতর্ক করছে যে আহ, আপনারা মানে মিতব্যয়ী হন, আপনারা কম খরচ করুন, পাওয়ার কনজাম্পশন কম করুন। দেখেন, 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা সুপার পাওয়ার হিসেবে সামনে চলে আসছে। এবং 1991-এর পর সোভিয়েত যখন ভেঙে যায়, সোভিয়েত ভেঙে যাওয়ার পরে আহ পৃথিবীতে এখন আমেরিকান ইম্পিরিয়ালিজম চলছে, আমেরিকান সাম্রাজ্য চলছে। আগে যেমন মুঘল সাম্রাজ্য চলতো অথবা অটোম্যান সাম্রাজ্য চলেছে, আমরা এখন দেখছি আমেরিকান সাম্রাজ্য চলছে। আগে দখল করে সাম্রাজ্য চালানো হতো, এখন দখল করে লাগছে না সাম্রাজ্য চালানোর জন্য। টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট এমন জায়গায় গেছে, পৃথিবী নিয়ন্ত্রণ করার জন্য ভূমি দখল করার দরকার নেই। আজকে গত বছর দেখেন, এই কিছুদিন আগে ট্রাম্প সারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র যার সাথে তার ব্যবসা আছে, সে এক্সট্রা ট্যারিফ ইম্পোজ করে সবাইকে অস্থির করে ফেলছে। আমেরিকা যখন কাউকে শাস্তি দিবে, তখন শাস্তি দেওয়ার জন্য প্রথম থেকে অর্থনৈতিক শাস্তি দেয়। অর্থনৈতিক শাস্তি যখন সে ফেল করে, তখন তার উপরে অ্যাটাক করে। ইরানকে বহু বছর আমেরিকা অর্থনৈতিক শাস্তি দিচ্ছে, তার সাথে ব্যবসা বাণিজ্য নানান ফরম্যাটে বন্ধ করে রেখেছে। বন্ধ করে রাখার পরে যখন সে তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে, তখন ইসরায়েলকে দিয়ে সে আঘাত করেছে। আজকে হয়তো ইসরায়েলকে দিয়ে সে আঘাত করেছে ইরানে, কালকে হয়তো অন্যান্য যেখানে যেখানে তার আঘাত করা প্রয়োজন, ইসরায়েল তার লাঠিয়াল বাহিনী, সেই লাঠিয়াল বাহিনী ব্যবহার করে পৃথিবীর অন্য অন্য জায়গায় আঘাত করবে। আঘাত করে কি করছে সে? আপনি দেখেন ভেনেজুয়েলার সাথে কি ধরনের আচরণ করেছে, আপনি কিউবার সাথে কি আচরণ করছেন। তার মানে হচ্ছে সে এই পৃথিবী সেই এখন চালাচ্ছে। এই পৃথিবীতে তার কথা যে শুনবে না, তাকে সে টেকনোলজিক্যালি, তাকে সে অর্থনৈতিক ভাবে এবং তাকে সে সামরিক আঘাত করবে। এবং এই সামরিক আঘাত করার জন্য পৃথিবীর সমগ্র দেশে যেখানে তার কন্ট্রোল আছে, সে একটা আমেরিকান বেস করতেছে, তার লোকজন যুদ্ধ অস্ত্র দিচ্ছে, দিয়ে সেখানে একটা পাওয়ারফুল ঘাঁটি করতেছে। সে মনে করছে যে তারা তো কেউ আঘাত করবে না। ইরান এই কাজটা করেছে। ইরান তার দম্ভ চুরমার করে দিচ্ছে। যে গালফ নিজেদেরকে সেফ মনে করতো, সে গালফের সেফটি ইরান প্রশ্নের মুখে দিয়ে দিছে। এখন কে এই গালফদের সেভ করবে? আপনি এর মধ্যে যে আরেকটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে ষড়যন্ত্র। দেখেন, ইরান একটা ব্রিফ করে বলছে যে আমাদের মিডল ইস্টের গালফ কান্ট্রির কোন বেসামরিক মানুষ এবং স্থাপন এবং অর্থনৈতিক ধ্বংসের জন্য আমরা আক্রমণ করছি না। আমরা আক্রমণ করছি অ্যাবসলিউটলি আমেরিকান বেজ যেখানে আছে সেই সব জায়গায় যারা আমাদের শত্রু, তাদেরকে অ্যাটাক করে আক্রমণ করছি। কিন্তু আক্রমণ কি আসলে শুধু আমেরিকান বেজে হচ্ছে? আরামকোতে কে আক্রমণ করেছে? ইরান বলছে আমি আরামকোতে আক্রমণ করিনি। তাহলে আক্রমণ কে করেছে? হয় ইরান করেছে না ইসরায়েল করেছে। এই আক্রমণগুলি মিডল ইস্টে আমার কাছে মনে হচ্ছে ইরানের নাম করে মধ্যপ্রাচ্যের তেল
এবং ট্যুরিজম ধ্বংস করার জন্য ইসরায়েল একটা পরিকল্পনা করছে। সে এক ঢিলে দুই পাখি মারছে, ইরানকে শেষ করছে এবং তার বন্ধু হিসাবে যারা পরিচিত গালফের অন্য কান্ট্রিগুলিকে সে প্যাসিভলি ধ্বংস করে দিচ্ছে। সামগ্রিকভাবে যদি আপনি চেষ্টা করেন, আপনি দেখবেন যে মুসলিম উম্মাকে আক্রমণ করছে চতুর্মুখী ভাবে, কিন্তু দ্বিধাবিভক্ত মুসলিম উম্মা বুঝতে পারছে না যে ডিরেক্টলি এবং ইনডাইরেক্টলি তাকে ধ্বংস করে দিচ্ছে। এবং এই মুসলিম উম্মার সাথে আমরা এশিয়ান যে সমস্ত দেশ নানান ব্যবসা বাণিজ্য ম্যান পাওয়ারের সাথে ইনভলভ, আমরা কিন্তু ভয়ঙ্কর ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের এইভাবে যদি যুদ্ধ চলতে থাকে, কর্মসংস্থান মিডল ইস্টে বন্ধ হয়ে যাবে। এভাবে যদি চলতে থাকে, রেমিটেন্স প্রবাহ বন্ধ হয়ে যাবে। এই রেমিটেন্স প্রবাহ যদি বন্ধ হয়, বাংলাদেশে ফিনান্সিয়াল ক্রাইসিস দেখা দিবে। বাংলাদেশে যদি ফিনান্সিয়াল ক্রাইসিস দেখা দেয়, বাংলাদেশে ব্যবসা বাণিজ্যের মন্দ অবস্থায় আসবে। আপনি দেখেন চেইন একটার সাথে একটা, এক ভয়ঙ্কর চেইনের মধ্যে আমরা ঢুকে গেছি। সুতরাং এইটা যে এই যুদ্ধ যে ইরান অথবা আমেরিকা চাইলেই থামাই দিবে, সেটা হয়তো না হতে পারে। আপনি দেখেন ইসরায়েল কি প্ল্যান করছে, এবং ইসরায়েলের যে প্রেসার গ্রুপ আমেরিকার উপর আছে আইপ্যাক, তারা কি পরিকল্পনা করছে। তারা কি এই যুদ্ধ থামাতে চায়, নাকি তারা নিজেদের ক্ষতি করে হলেও পুরা মুসলিম বিশ্বের যে নেটওয়ার্ক, পুরা মুসলিম বিশ্বের যে স্থাপনাগুলো, পুরা মুসলিম বিশ্বের যে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, পুরা মুসলিম বিশ্বের যে ধরেন এই একটা সেটেল অবকাঠামো, এটা ধ্বংস করে দিতে চায়। ইরানকে তারা অ্যাটাক করছে ডিরেক্ট, এবং গালফ কান্ট্রিকে তারা প্রলুব্ধ করছে ইরানকে অ্যাটাক করার জন্য। ইরান আমেরিকান বেসগুলিতে অ্যাটাক করছে, সেই সুযোগে ইসরায়েল অবশ্যই আরামকোর মতো বিভিন্ন তেল নিজেরা স্থাপনা, গালফ কান্ট্রিজ গুলো নিজেরা মুখোমুখি হোক, এরপর নিজেরা ধ্বংস হয়ে যাবে, এই একটা পরিস্থিতি তারা তারা নিজেরাও অ্যাটাক করছে, একটা ষড়যন্ত্রমূলক আক্রমণ করছে, যে এমন জায়গায় নিয়ে যাচ্ছে যে না সব মারতেছে ইরানকে সবাই মিলে অ্যাটাক করো। কিন্তু এই অ্যাটাক গুলি ইরান করছে না। ইরান বলছে আমি তোমাদের কোথাও অ্যাটাক করি নাই, আমি শুধু এরা অ্যাটাক করছে যেখানে আমেরিকান বেস আছে সেখানে। সুতরাং এই যুদ্ধ এই যুদ্ধ এই যুদ্ধ কোথায় যেয়ে থামবে আল্লাহ ভালো জানে। তবে এই যুদ্ধ যদি প্রলম্বিত হয়, তাহলে শুধু গালফ এবং আমেরিকা না, জয় বিজয়ের হিসাবে যে যুদ্ধটা মাত্র 3-4 দিনে শেষ করবার কথা ছিল, সেই যুদ্ধকে 3 সপ্তাহ নিয়ে গেল, 4 সপ্তাহ নিয়ে গেল। এরপরে যদি ইরান টিকে থাকে, যত ইরানের ক্ষতি হোক, এরপরে ইরানের টিকে থাকাটাকে আপনি ইরানের জয় বলে মনে করতে চান? আপনি জয় পরাজয়ের যদি মানে ইরানের সাথে যুদ্ধের জয় পরাজয় যদি হিসাব করেন, আসলে ইরানের তো হারানোর কিছু নাই। ইরান কি হারাবে? ধরেন একজন পরাজিত মানুষ, যার আপনি নেতাকে মেরে ফেলছেন, যার বাড়িতে প্রতিদিন আপনি আক্রমণ করছেন, সে হারাবে কি? সে যে সার্ভাইভ করে আছে, সে যে আপনাকে সারেন্ডার করছে না, এটাই তো আপনার পরাজয়। সে তো আপনাকে বলছে না, সে আপনার সাথে কাছে সে মাথা মতো করবে না। শোনেন ভাই, দুই ধরনের মানুষের সাথে যুদ্ধ করে আপনি জিততে পারবেন না। এক ধরনের মানুষ হচ্ছে যারা মৃত্যুকে ভয় পায় না, আরেক ধরনের মানুষ হচ্ছে যারা কোনো সমালোচনা অথবা সম্মানকে ভয় পায় না। ইরান এমন এক জাতি যারা মৃত্যুকে ভয় পায় না, যাদের সভ্যতা 500 বছরের সভ্যতার ইতিহাস আছে। তাদের মর্যাদা, তাদের মানে আত্মবোধ আমেরিকার চেয়ে অনেক তুঙ্গে। আপনি ইরানকে হারাইতে পারবেন, ইরানকে আপনি ধ্বংস করে ফেলতে পারবেন, মাটির সাথে মিশাই দিতে পারবেন, ইরানকে আপনি সারেন্ডার করাতে পারবেন না। এইটা যদি আমেরিকা চিন্তা করে ইরানকে সারেন্ডার করাতে পারবে, ইরান মাথা নত করবে। আমেরিকা বোকার স্বর্গে বাস করেছে। ইরানের শরীরের যে রক্ত, এটা পরাজিত হওয়ার রক্ত না। সুতরাং এখানে আমেরিকা জেতার কোনো সুযোগ নাই। আসলে মেজার করতে ভুল করেছে, যেটি এখন টের পাচ্ছে। আরেকটা বিষয় একটু বলি, সামরিক সক্ষমতা। ইরানের সামরিক সক্ষমতা প্রতিনিয়তই আমেরিকাকে অবাক করবে। এই আগের ভাই বলেছেন যে একটা ওদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে, এই ক্ষেপণাস্ত্র যখন সে শত্রুর সীমায় ঢুকবে, তখন সে অনেকগুলো ক্ষেপণাস্ত্র বাচ্চার মতো বাচ্চা দিয়ে দিবে। আপনি কয়টাকে লক করবেন? একটার ভিতর থেকে 100 ক্ষেপণাস্ত্র বের হয়ে যাচ্ছে, সাইজে ছোট, ওইগুলি যে আক্রমণ করছে। ইরানের যিনি ফরেন মিনিস্টার, উনি বলেছিলেন যে বিশ্ব প্রতিনিয়ত ইরানের আক্রমণে অবাক হবে এবং নতুন নতুন জিনিস দেখবে যা পৃথিবী কখনো দেখেনি, এবং তাই দেখবে। ইরান যদি ভুইফোর হতো ইরাকের মতো, তাহলে অনেক আগে ইরান পড়ে যেত, কিন্তু ইরানকে ফালাতে পারবে না। কিন্তু সমস্যা যেটা হচ্ছে, ইরান এবং আমেরিকার যুদ্ধের আমরা যে ভিকটিম হয়ে যাচ্ছি, বাংলাদেশ যে ভিকটিম হয়ে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য যে ভিকটিম হয়ে যাচ্ছে, সারা পৃথিবী যে ভিকটিম হয়ে যাচ্ছে, এইটার বেনিফিশিয়ারি কারা? এটা থেকে লাভটা কে নিবে?